খুব সম্ভবত আপুকে বিয়ের আসর থেকে পালাতে সাহায্য করায় আপুর হবু বরের সাথে বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছেন। এরই মধ্যে বাবা মা দুজন মিলে কোনো প্রকার কনের সাজ ছাড়াই আমাকে বিয়ের আসনে বসিয়ে দিয়েছে। এখন এই বিয়েটা আমাকে করতেই হবে, সেটাও আমার অন্যায়ের ফলস্বরূপ। আমার বাবা এই যাত্রায় কোনোভাবেই এত লোকের সামনে নিজের সম্মানহানি করবে না, যেখানে কিনা অপশন হিসেবে আরেকটা উপযুক্ত মেয়ে তার ঘরে আছে, পাত্র বেশ যথাযথ বটে। অন্য ব্যাপার হলো, ইতিমধ্যে প্রমাণিত আমি আপুকে পালাতে সব রকমভাবে সাহায্য করেছি। সব কিছু জেনেও আমার পরিবারের কাউকে কিছু জানাইনি। এটা নিঃসন্দেহে পারিবারিক সম্মানহানি, যার সাথে কিনা আমি ওতপ্রোতভাবে জড়িত। বাবা সব শুনে আমার কোনো রকম আকুতি মিনতি শোনেনি, এমনকি পাত্রপক্ষ আমাকে একদম দেখেনি, তাদেরকে বিষয়টা খোলাসা করে জানায়নি পর্যন্ত। সেসব দিকে বাবা কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে আমার সামনে গলা খাকরে বললেন, তিথিয়া, তোমাকে আমি ভীষণ ভালোবাসতাম। অন্তত এইটুকু বিশ্বাস ছিল, রেখিয়া আমাকে না বুঝলেও আজীবন তুমি বাবার ভালো মন্দ বুঝবে। কিন্তু এখন যখন বুঝোইনি, তাহলে আমার ধারণা কখনোই বুঝবে না। বড় মেয়ের মতো তুমিও আমার মুখে চুনকানি মাখাতে দুবার ভাববে না। কিন্তু শুনে নাও, এই যাত্রায় আমিও আমার সম্মান ডুবাবো না। একসাথে আমার দুই দায়িত্ব ঘুচাবো, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বড় মেয়ে নিজের রাস্তা মেপে নিয়েছে, এখন তোমাকেই এই বিয়ে করতে হবে। যেভাবে আসো সেভাবে গিয়েই বসো, কাজই চলে আসবে। আমি বাবার কথা শুনে মিনিট খানেক দম আটকে স্তব্ধ হয়েছিলাম। পাগুলো থরথর করে কাঁপছিল। ঢের বুঝতে পারছিলাম আমি আমার বোনের জন্য কত ভয়াবহ প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আর আমি এও জানি আমার বাবা খুব একরোখা এবং প্রচণ্ড রাগী মানুষ। একবার ক্ষেপে গেছেন মানে সেটাকে নিয়ন্ত্রণ করা মুশকিল। আপুর চেয়ে আমি হাতে গোনা 4 বছর 3 মাস 12 দিনের ছোট। সামনে অক্টোবর মাসে আমার 18 বছর হবে, আর আপুর বয়স 21 বছরের কিছু বেশি। সবার ভাষ্যমতে আমি পড়ালেখায় যথেষ্ট ভালো। আপুকে বেশি দূর পড়ালেখা না করালেও বাবার ইচ্ছে ছিল আমাকে অনেক পড়াবে। তাহলে এই বাবা এখন কেন এমন করতে যাচ্ছে? আমি কি আপুকে এভাবে পালাতে সাহায্য করে খুব বড় অন্যায় করে ফেলেছি? নিশ্চয়ই বাবা ভীষণ কষ্ট পেয়েছে, যার জন্য কিনা 18 হওয়ার আগে বাবা কোনো রকম সুস্থ চিন্তা ভাবনা ছাড়াই আমাকে বিয়ে পরবর্তী সংসারের বিশাল দায়িত্ব কাঁধে তুলে দিচ্ছে, তাও আমার মানসিক প্রস্তুতি ব্যতীত। বুঝতে পারছিলাম আমার কিছু করার নেই, আর না আছে পালানোর সুযোগ। সত্যি আপুর মতো আমারও পালিয়ে যেতে ইচ্ছে করছে। বহুদূর হারিয়ে যাওয়ার তীব্র টান অনুভব করছি, চোখ বেয়ে জল গড়াচ্ছে। তবুও ভালোবাসার কাছে একটা মানুষকে পৌঁছে দেওয়ার মধ্যে কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না। হয়তো বিয়ের দিন আপুর এটা করা খারাপ হয়েছে, কিন্তু আমারই বা কী করার ছিল? আপুই তো শেষ দিকে এসে বলল এই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। আমি আর ভাবার সুযোগ পাইনি। রাগী বাবার চোখের দিকে তাকিয়ে থেকেই আমাকে কবুল বলতে হয়েছে। ততক্ষণে বিষয়টা জানাজানি হয়ে গেছে যে পাত্রী বদল হয়ে গেছে। সবাই খুব ক্ষিপ্ততার সাথে বদলানো পাত্রী দেখতে আসলেও এসে চুপ করে গেছে। বড় মেয়ের চেয়ে ছোট মেয়ে কোনো অংশে কম না। আমিও কেন জানি বিষয়টাকে মেনে নেওয়ার চেষ্টা করছি। যা হবার তো হয়েই গেছে। আমারও যেহেতু এখনও প্রেম করা হয়ে ওঠেনি, তাহলে বরকেই মেনে নেব। আর এই বয়সের মেয়েরা দিব্যি সংসার করতে পারে। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। বর আমাকে দেখেনি। বিয়ের পরে কাছাকাছি এনে আমাদের যত রীতি পালন হয়েছে, কোনো বাড়ি আমাকে দেখেনি। এখন গাড়িতে বসেও দূরে দূরে অবস্থান করছে। অবশেষে রাতে সবাই যখন ওনাকে রুমের মধ্যে জোর করে প্রবেশ করিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, তখনও অবাকই হয়েছিলাম। ওরা বাইরে থেকে দরজা কেন বন্ধ করলো? উনি কি এখানে আসতে চাননি? আর আপু তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, এতে ওনার বিরহ যন্ত্রণা অনুভব হওয়ার কি আছে? তাদের মধ্যে তো কোনো সম্পর্ক ছিল না। কিন্তু পরক্ষণেই আমার ভুল ভেঙে দিয়ে
উনি রাগে হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলেন, এই তোমাদের মেয়েদের সমস্যা কি বলো? তোমরা কি করে পারো ছেলেদের আবেগ নিয়ে খেলতে? কত সুন্দর করে আমাকে স্বপ্ন দেখালো, কত লজ্জা, কত হাসি, কত গল্প, কত আবেগ, কত অনুভূতি। এরপর কি পারলো? হ্যাঁ, কি করে পারলো ওই মেয়ে পালিয়ে যেতে? একটাবার বলার দরকার ছিল না যে তার অন্য কাউকে ভালো লাগে? কেন শেষ সময় এসে আমাকে এভাবে ঠকাতে পারলো? আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। রিখিয়াকে তো একবারেই না। আমি ওনার রুক্ষ মূর্তি অবস্থাকে ভীষণ ভয় পেলাম। আমার এখন মনে হচ্ছে আসলে আপু এটা কেন করলো। আমার জানা মতে আপুর আপাতত কোনো প্রেম ছিল না। তাহলে আমাকে যে বলল কে আপুর জন্য অপেক্ষা করছে, আপুকে না পেলে বাঁচবে না, আর আপুও তাকে ছাড়া থাকতে পারবে না। তখন আমি তো জিজ্ঞাসাও করিনি। এখন আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি খুব ভয়ের সাথে বললাম, আমাকে আপনার ফোনটা একটু দিবেন? আমি আমার আইডিটা একটু চেক করতে চাই। লোকটা কি ভেবে যেন ফোনটা ঢিল মেরে দিয়ে এক কর্নারে গিয়ে চুপ করে বসে রইল। আমি আমার আইডিটা ওপেন করতেই দেখি আপু আমাকে অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে, প্রায় 30+ মেসেজ, সাথে অনেকগুলো ভয়েস। আমি উপরে গিয়ে একটা ভয়েস ওপেন করতেই শুনলাম আপু ভয়ের তো গলায় বলছে, তিথিয়া, বাড়ির কি অবস্থা? আমি খুব বিপদে পড়ে গেছি, তোকে ফোনে পাচ্ছি না। আমি জানি না আমি কি করব। আমি যার আশায় এসেছিলাম সে আমার প্রাক্তন। তোর মনে আছে ইমরানের কথা? 2 বছর আগে না আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল? কিন্তু কাল রাতে আমার বিয়ের সংবাদ শুনে সে খুব কান্না করছিল, ক্ষমা চাচ্ছিল, আরেকটা সুযোগ চাচ্ছিল। আমি ওকে আবার বিশ্বাস করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। আমার উপর প্রতিশোধ নিতে আমাকে বিয়ের আসর থেকে বের করেছে। ও কি বলছে জানোস? এটুকু শুনতেই একটানে মোবাইলের মালিক মোবাইলটা আমার থেকে কেড়ে নিয়ে বলল, অনেক হয়েছে, এমন মানুষদের এটাই প্রাপ্য, বুঝুক সে। আমি ভয়ে ভয়ে ওনার দিকে লক্ষ্য করে দেখি ওনার ঠোঁটে কেমন যেন একটা উল্লাস ফুটে উঠছে। আমার আপুর প্রাক্তন প্রতিশোধ নিতে আপুর সাথে এমন করছে শুনে আমার স্বামী আসলে খুব খুশি হয়েছে। তিনি মনে মনে যেন এটাই কামনা করছিলেন। অন্যদিকে ওনার এই খুশিজনক আচরণটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমাকে ভাবাচ্ছে এই মানুষটাও কি তাহলে প্রতিশোধ পরায়ণ? কারণ আর যাই হোক, কারো বিপদের কথা শুনলে ভালো মানুষরা খুশি হতে পারে না। তার উপর আমার কাছ থেকে যেভাবে থাবা মেরে ফোনটা নিয়ে গেছে, এখনও আমার বুক কাঁপছে। এমন মানুষের সাথে আমি থাকতে পারবো তো? কিন্তু ওনাকে দোষ দিয়েই বা কী হবে? আমার আশেপাশে তো আজকে এমন চরিত্রের একাধিক মানুষ দেখলাম। আমার বাবা নিজেই বড় মেয়ের দায়ভার ছোট মেয়ের উপর জোর করে চাপিয়ে দিয়েছেন। আমার অপরাধের শোধ নিয়েই তবেই থেমেছেন। অন্যদিকে আপুকে যে বাড়ি থেকে বের করলো, সেও তার কার্য হাসিল করলো। আপুকে অসম্মান করে গুরুতর প্রতিশোধ নিল। আর এইদিকে দুলাভাই হতে যাওয়া আমার স্বামী আপুর এসব কথা শুনে পৈশাচিক হাসিতে মাতোয়ারা। কে কার থেকে কম? এর মধ্যে আমি সব কিছুর ভুক্তভোগী। আমার কি দোষ ছিল? না একটা ভালো মানুষ পেলাম, আর না আপুকে যে সুখের জন্য পালাতে সাহায্য করলাম সেটাতে সফল হতে পারলাম। কোনোটাই আমি পেলাম না। আমি বসে বসে কান্না করছিলাম, চাপা কান্না। উনি যেন শুনতে না পান, মুখ চেপে ধরে রেখেছিলাম। তবুও কী করে যেন বুঝে গেল। বিছানার উপর আওয়াজ করে বসে বলল, তিথিয়া, কার জন্য কাঁদছো? ওই অবুঝ অসুস্থ মেয়েটার জন্য? তোমার মনে হয়নি ওর এমন একটা শিক্ষা পাওয়া উচিত ছিল? আমি এবার আরও কাঁদতে লাগলাম। উনি কিছুক্ষণ নীরব হয়ে দেখলেন, কিন্তু কিছু বলতে গিয়েও বললেন না। এর কিছু সময় পরে আমার কাছ থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করলেন। মিনিট 10 পরে ফ্রেশ হয়ে ভিতরে আসলেন। ততক্ষণ আমি কাঁদছিলামই। একে তো বাবা আপুকে ঘরে জায়গা দেবে না, তার উপর আমি যে আপুকে এমন ভুল জায়গায় পালাতে সাহায্য করেছি, এর জন্য আমাকে আর কি শাস্তি দেয় কে জানে। বিয়ে দিয়ে দিয়েছে বলে যে দুবার ভাববে, এমন বাবা আমার না। প্রচণ্ড রকম বকাঝকা হলেও করবেন। আমি মাকেও একবার বিষয় জানালে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। কিছুক্ষণের মধ্যে টি শার্ট পরিধান করতে করতে আমার স্বামী আমার পাশে বসলেন। তারপর কিছু বুঝে ওঠার আগে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন। চোখ ঘুরিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, আমার সম্পর্কে কি কি জানো?
আচ্ছা, আমার নাম জানো তো? আমি মাথা নাড়লাম। উনি আবার বললেন, বলো তো আমার নাম কি? আমি চুপ করে রইলাম। উনি হয়তো আমাকে কথা বলাতে চাইছেন, আমার সাথে মেশার চেষ্টা করছেন, কিন্তু আমি বুঝতে পারছি না নামটা কি করে উচ্চারণ করব। বড়দের নাম নিয়ে আমার অভ্যাস নেই। মোটামুটি অনেকটা ভালো আচরণে ওনাকে দেখতে পাচ্ছি। হাসতে হাসতে উনি বলে উঠলেন, আরে তুমিও কি এটা মানো নাকি যে স্বামীর নাম স্ত্রীরা মুখে নিতে পারে না? আমি কিছু বলতে চাইলাম, কিন্তু এতক্ষণ কান্না করায় আচমকা আমার একটা হেঁচকে উঠল। সাথে সাথে উনি বসে গেলেন, আমার মাথায় হাত রেখে বললেন, এখনো কাঁদছে এই মেয়ে। আচ্ছা যাও, সকাল হলে তোমার আপুর ব্যবস্থা আমি করব, চিন্তা করো না। এই নাও ফোন, তুমি বলে দাও রাতে কোথাও কষ্ট করে থাকতে, সকালে বিষয়টা দেখব। আমি ফোন হাতে নিয়ে দেখলাম আপু আরও মেসেজ দিয়েছে। কথাগুলো আরও ভয়ার্থ, যেমন, তিথিয়া প্লিজ তুই আসিফ ভাইকে নিয়ে আয়, যেভাবে পারিস আমাকে নিয়ে যা। আমার গয়নাগাটি টাকা পয়সা ওই জানোয়ারটা অন্যদের দিয়ে ছিনতাই করে নিয়েছে। আমার আইফোনটাও নিয়ে গেছে। আমার এই ফোনটা তোকে ফোন দিয়ে কোমরে গুজেছিলাম, তাই নিতে পারিনি। আমার খুব ভয় করছে, দোকানপাটও বন্ধ হয়ে গেছে, না হলে ফোনটা বিক্রি করে আমি চলে আসতাম। তারপর আপুর নিচে আপুর ঠিকানা দিল, বলল যত তাড়াতাড়ি পারি কাউকে পাঠাতে। কিন্তু আপু তো জানে না আপুর জায়গায় আমি বউ হয়ে শ্বশুর বাড়ি আসছি। আমি আসিফ ভাইকে এখানে কোথায় পাবো? আর এত রাতে কি করে এত দূর যাব? আমি ভয়ে ভয়ে পাশে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে আপুকে ফোন লাগালাম। রিং হওয়ার সাথে সাথে আপু রিসিভ করে বলে উঠল, তিথিয়া কাউকে পাঠাতে হবে না, এখানে একটা বস্তিতে আমি আশ্রয় পেয়েছি, কালকে আমি আসব। কিন্তু বাবার জন্য খুব ভয় লাগছে। বল না এখন কি করব? আর কোথায় বা যাব? আমার তো কোনো জায়গা নেই। আমি আমার বিয়ের কথাটা জানানোর সাহস পেলাম না। এক চিন্তায় আরেক চিন্তা কি করে দেই। আস্তে আস্তে বললাম, তাহলে কাল বিকেলে আসো, সকালের দিকে আসবে না কিন্তু, বলে আমি কেটে দিলাম। আমার স্বামী প্রশ্ন করলেন, বিকেলে আসতে বললে কেন? আমি ঝাপসা চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি জানেন না বাবা কত রাগী আর ভয়ঙ্কর। সকালে আসলে আপুকে মেরে তক্তা বানিয়ে দিবে, কিন্তু বিকেলে তো আমরা যাব, আপনি থাকবেন। মেহমানদের জন্য হলেও কিছুটা সংযত থাকতে পারেন। আমার কথার কোনো জবাব না দিয়ে উনি আমার গালে হাত রেখে বললেন, এবার তুমি খুশি তাহলে? আমি আদো কান্নার মধ্যে হেসে ফেললাম। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। এই তো এখন কোনো দ্বিধা ছাড়া আমার কোলে মাথা রেখে শুয়েছে, আর আমি নির্ভয়ে ওনার মাথায় হাত রেখেছি। কিভাবে রেখেছি জানি না, শুধু মনে হচ্ছে উনি কেমন যেন শুধু টানছেন। ওনার মধ্যে অদ্ভুত মায়াজনক এক অস্তিত্ব দেখতে পাচ্ছি। পরের দিন আর আপুর সাথে কথা বলিনি, কিন্তু আমার শুধু কল্পনা হচ্ছিল আপুকে দেখলে বাবা কেমন ক্ষেপে যাবে। জামাই নিয়ে ফিরলেও অবস্থা ভয়াবহ হতো, সেখানে একা ফিরেছে, কেমন ব্যবহারটাই না করেন। এখানে খাওয়া দাওয়ার পরে ফের যাত্রা করলাম বাবার বাড়িতে। বিকেল 4টায় আমরা পৌঁছে গেলাম। গিয়ে আমি প্রথমে খোঁজ নিলাম আপু আসছে কিনা। আপুর কথা শুনতেই মা রেগে বলল, তুই আবার ওই মেয়ের খোঁজ নিচ্ছিস? এই বাড়িতে ওর কোনো ঠাঁই নেই। আমি আর তোর বাবা যেমন ওকে ভুলে গেছি, তুইও ভুলে যা তোর কোনো বোন ছিল। আমি মাকে আপুর কথা বলার সুযোগ পেলাম না। আর বাবা, আল্লাহ জানে এই যাত্রায় মেয়েটাকে জীবিত রাখে কিনা। আমি শুধু ভয়ে ভয়ে বাড়িতে চলাচল করছিলাম। মনে হচ্ছে এখনই আপু আসছে আর সারা বাড়ি তোলপাড় কাণ্ডতে ভেসে যাচ্ছে। আমি জানি এলাকার সব মানুষ জড়ো হয়ে যাবে। বিকেল গড়িয়ে যাচ্ছে, আপু এখনও আসেনি। কে জানে আপু কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিনা। হয়তো আসার সাহস পাচ্ছে না। আমি সবাইকে আড়াল করে আপুকে ফোন দিতে যাব, তখনই জানালা দিয়ে দেখলাম ধীর পায়ে বোরকা পরিধান করা আমার আপু এগুচ্ছে। আমার চিন্তা একদম ভুল হয়নি। আমি দৌড়ে বাইরে চলে গেলাম। রাস্তা পাশাপাশি পুকুর পাড়ে আমার স্বামী বাড়ির ছোট সদস্যদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। আপু প্রথম আমাকে খেয়াল করলো। আমার দিকে এগোনোর আগেই দেখলো ওই মানুষটাকে, যার বউ হওয়ার কথা আপুর ছিল। আমি দেখলাম আপুর পায়ের গতি বেড়ে গেছে। আপু দ্রুত পায়ে পুকুর পাড়ে চলে যাচ্ছে। আমার বাড়ির বড় কেউ আপাতত এখানে উপস্থিত নেই। আমি আপুর পেছন পেছন যেতে লাগলাম, কিন্তু একই, আপু দৌড়ে গিয়ে চেয়ারে বসা আমার স্বামীকে জড়িয়ে ধরেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম।
এরপর দেখলাম উনি পিছন ফিরে আপুকে দেখতে পেয়ে এক ঝটকায় সরে উঠে দাঁড়িয়েছে। আমি আস্তে আস্তে গিয়ে তাদের মধ্যে দাঁড়ালাম। আপু কেঁদে কেঁদে বলছে, আমাকে মাফ করে দিন, আমাকে একটা সুযোগ দিন। এখানে এখনও আপনি আমার জন্য অপেক্ষা করছেন, তাই না? আমি জানি এই কয়দিনে আমার প্রতি আপনার একটা মায়া হয়ে গিয়েছিল। দেখুন আমি ফিরে এসেছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আপুর দিকে রাগী চেহারায় তাকিয়ে উনি দুপা পিছিয়ে এসে আমার কাঁধ জড়িয়ে ধরলেন। এরপর রাগী চেহারা খুব দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করে হাসির সাথে বললেন, আরে আসসালামু আলাইকুম আপু, হিসেবে আপনি আমার জেঠালি। সালামটা আপাতত মুখেই দিলাম, আপনার থেকে তো দোয়া নেওয়া হয়নি। এই যে আপনার বোন আমার স্ত্রী, আমাদের সুন্দর জীবনের জন্য আপনার দোয়া কামনা করছি। আপুর চেহারাটা সাথে সাথে পুরো মলিন হয়ে গেছে। আপু বুঝে গেছে বিয়েটা আমার সাথে হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করার আগেই দেখলো বাড়ি থেকে লোকজন আসতেছে। এখানে থাকা বাচ্চারা ইতিমধ্যে আপু আসার সংবাদ বাড়িতে পৌঁছে দিয়েছে। এত মানুষজন আসতে দেখে আমার আপু ঘাবড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আপুর হাঁটুগুলো কাঁপছে। এদিকে দূর থেকে লোকজনকে বলতে শুনলাম, দেখ দেখ, এই মেয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে এখন আবার ফিরে আসছে, তাও আবার একা একা। হা হা, মনে হয় প্রেমিক ধোঁকা দিয়েছে। সাথে অনেকে তাল মেলাচ্ছে। বাবা মাকে কষ্ট দিলে পরিণতি এমনই হয়। এসব শোরগোল শুনে আমার আপু দুহাত দিয়ে নিজের কান চেপে ধরল, কুনোই দিয়ে নিজের মুখ ঢেকে নিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার বড় কাকি এসেই হিজাবের উপর দিয়ে আপুর চুলের মুঠি ধরে বলল, এখানে পা রাখতে তোর লজ্জা লাগলো না? গেলি যখন আবার আসলি কেন? আমার স্বামী কাকিকে অনুরোধ করে বলল, প্লিজ কাকি, বাইরে কিছু বলবেন না, ওনাকে ভিতরে যেতে দিন। কাকি চোখ বড় বড় করে বলল, ওর মা আমাকে বলে দিছে যেন ঘাড় ধরে গ্রামের বাইরে বের করে দেই, ওর মুখ দেখতে চায় না কেউ। আমার খালা এগিয়ে আসলো। আরও অনেকেই কাছাকাছি এসে যা তা ব্যবহার করার জন্য দাঁত কিরমির করছে, কিন্তু আমার স্বামীর জন্য পারছে না। আমার মনে হচ্ছে আসলেই পরিবার যদি মেয়েকে একটু অসম্মান করে, বাইরের লোক তাকে কুকুরের চেয়ে নিকৃষ্ট ভাবে। যার যেই অধিকার নেই সেও সেই অধিকার ফলাতে চায়। আমি ওনার কথা মতো আপুর কাঁধে হাত রেখে বললাম, ভয় পেও না, আমি আছি, তোমাদের জামাই আছে, কেউ কিছু করবে না। আর বাবার রাগ দেখো আজকের পর আস্তে আস্তে কমে যাবে। আপু একবার আমার দিকে তাকালো, এরপর আওয়াজ করে কেঁদে উঠল। এক নাগারে কাঁদতেছে আপু। এত ফুপিয়ে কান্না আপুর জীবনে মনে হয় প্রথম। আপু ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না, এমনকি সামনে যে যাচ্ছে যেন টেনে হিঁচড়ে যাচ্ছে। সম্পূর্ণ ভর আমার উপর। আমার মা বাবা কাউকে সামনে দেখতে পাচ্ছি না। বাবা বাসায় নাও থাকতে পারে, কিন্তু মা বের হচ্ছে না। লোকজন এখনো ভিড় কমায়নি, তারা হয়তো অপেক্ষা করছে আরও কিছু দেখার, সেটা আমার বাবার রাগারাগি কিংবা মারধর। তারা ভালো করে জানে আজকে আমার আপুর অবস্থা খারাপ হবে। সবাইকে এড়িয়ে আমি আপুকে ঘরে নিতে যাব, তখনই দেখলাম বাবা অপর পাশে বারান্দা ধরে এগিয়ে আসছে। আপু কি ভয় পাবে? আমরাই ভয়ে গলা শুকিয়ে গেছে। আমি কাঁপা কাঁপা হাত দুটো আপুর কাঁধ থেকে সরিয়ে নিলাম। বাবা ধপধপ আওয়াজ করে এসে দাঁড়ালো। একবার বিধ্বস্ত আপুকে নজর করলো, আরেকবার নজর করলো এলাকার লোকজনদের। তারপর হুঙ্কার ছেড়ে বলল, আপনাদের সমস্যা কি? সার্কাস চলছে? বিনা টিকিটে মজা নিতে আসছেন? আমার মেয়ে পালিয়ে গেছে, আমার সম্মানে লেগেছে, আপনাদের না। আর আমার মেয়েকে আমি ভালোবাসবো, আমি বকা দিব। ভালোবাসাটা যেমন কাউকে দেখিয়ে বাসি না, ঘৃণাটাও কাউকে দেখিয়ে করব না। আর কালকের অপরাধের জন্য আমি আমার মেয়েকে কিচ্ছু বলবো না। শুনেছেন আপনারা? কিচ্ছুই বলবো না। আপনারা যার যার বাড়ি যান। আমার মেয়ের প্রতি আমার আদরের পরিমাণ বিন্দুমাত্র এদিক সেদিক হবে না। ভুল করেছে বলে মেয়েকে ছুঁড়ে ফেলে দিব এমন বাবা আমি নই। বলেই বাবা আপুর মাথায় হাত দিয়ে ঘরে যাওয়ায় ইশারা করলেন। উপস্থিত সবার মতো আমিও হা করে বাবার দিকে তাকিয়ে আছি। আমার বাবা এমন বদলে গেল কেন? আমার বাবাকে আমি চিনতে পারছি না। আপু তো চোখের পলকই ফেলছে না। বাবা ইশারা করা সত্ত্বেও আপু ভিতরে প্রবেশ না করে বাবার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে আমার বাবার মতো রাগী প্রতিশোধ পরায়ণ মানুষটা হুট করে এমন হয়ে গেল কি করে।
এবার বাবা আপুর হাত ধরে ভিতরে গেলেন আর দরজা বন্ধ করে দিলেন। ভিতরে গিয়ে দেখি আমার মাও বড় চোখ করে বাবার নতুন রূপ দেখছে। ভিতরে পা রাখার সাথে সাথে মা বলে উঠল, কি করছেন আপনি? এই মেয়েকে কেন আবার গ্রহণ করলেন? বাবা হাত বাড়িয়ে বলল, রেখিয়া আমাদের সন্তান, আর সন্তান যতই ভুল করুক মা বাবার কাছে সে কখনো ফেলনা হয় না। আমার মা যেন আরো চমকে উঠল, জোরে জোরে বলতে লাগলো, পাগল হয়ে গেছেন? কি হয়েছে আপনার? আমার বাবা হাসতে হাসতে বলল, যাও ওকে গোসল করাও, গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরাও। আমি আর আমার স্বামী দুজন দুজনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর আপু রোবটের মতো আকার ধারণ করছে। কি ভেবেছিল আর কি হয়েছে? আপু এতটা খুশিও যেন নিতে পারছে না, তার ভাবনার ঘোর কাটছে না, বিশ্বাসই করতে পারছে না এটা আমাদের চেনা বাবা। তো আপুকে আমি গোসল করিয়ে বাবার কথা মতো সুন্দর জামা কাপড় পরালাম, তারপর নিজের হাতে খাওয়ালাম। খাওয়া দাওয়ার পরে আপু কিছুটা নড়াচড়া করছে, কিন্তু কি একটা যেন বলতে গিয়েও বলতে পারছে না। কিছুক্ষণ আপু বাবা বাবা বলে কিছু বলছিল। আপু আসছে, কেমন যেন আচরণ করছে। রাতে হয়তো ঘুমায়নি, চোখ দুটো লাল টকটকে। আমি জোর করে আপুকে শোয়াতে চাইলাম। শুয়ে আপু আঙ্গুল দিয়ে পিছনে দেখে বলল, উনি। আমি তাকে দেখলাম আপু আমার স্বামীকে ইশারা করছে। আমি জবাবে বললাম, হ্যাঁ উনি কি? আপু এবার মুখ খুলল আর আমার দু হাত চেপে ধরে বলল, তুই তুই ওনাকে আমার করে দে প্লিজ। আমি আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। আপু পাগল হয়ে গেছে। এটা কেমন আবদার? এতক্ষণ ধরে বাবার চেয়েও আপুর মধ্যে আমার স্বামীর দিকে বেশি ভ্রুক্ষেপ ছিল। কি করে আজকে এই অপরাধী অবস্থায় এমন একটা কথা বলে ফেলল? এদিকে বাবাকেও আমার অদ্ভুত লাগছে। এরা কি করছে, কি চাইছে? এর মধ্যে আমার স্বামী আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে বলল, চলো, অনেক হয়েছে। কেউ চাওয়ার অতিরিক্ত পেয়ে গেলে মাথায় চড়ে বসতে চায়, যা তা বললেই হলো। আমার আপু ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে আছে। নিজের হবু বরের সাথে ছোট বোনের প্রণয় দেখতে হবে, এমনটা হয়তো আপু কখনো কল্পনা করেনি। আমার স্বামীও আমার হাত ধরে টানতেছে, কিন্তু আমার কাছে সব কিছুকেই ধাঁধা লাগছে। বাবা আসলে কি আপুকে এতটা ছাড় দিচ্ছে? মন থেকে দিচ্ছে তো? আবার পরবর্তীতে কিছু করে বসবে না তো? আমার বাবাকে দিয়ে তো বিশ্বাস নাই, কখন জানি আওলা হয়ে যান। এত রাগ মানুষটা কিসের ভিত্তিতে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ আর উনি ছাড়া বোধ হয় কেউ জানে না। যেখানে আমার সহজ সরল মা নিজেই আপুকে এখনও ক্ষমা করতে পারেনি। আমার স্বামী আমাকে নিয়ে এখান থেকে বের হলো, তারপর রুমে এসে বলল, তুমি আসলেই বাচ্চা। কী সব বলছিল তুমি শোনোনি? আমি আস্তে আস্তে বললাম, আপুর সাথেই তো আপনার বিয়ে হওয়ার কথা ছিল। কাল রাতেও আপনি বলছিলেন আপনাদের মধ্যে অনেক কথা হয়েছে, দুজন দুজনকে অনেকটা চিনে ফেলেছিলেন। এদিকে আমি কালকে উড়ে এসে বিয়েতে জুড়ে বসে গেলাম। আমার কথা শেষ হওয়ার আগেই ওনার চোখ অন্য রূপ ধারণ করলো। সাদা অংশটা কেমন যেন লাল বর্ণ হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। উনি আমার হাত চেপে ধরে বললেন, ওর সাথে আমার পরিবার বিয়ে ঠিক করেছিল। আমি সেই সিদ্ধান্তে বাধ্য ছিলাম কেবল, কিন্তু বিয়ে হয়নি মানে শেষ। আমি এখন যাকে শরীয়ত মেনে বিয়ে করেছি তাকেই চাই, তাকে আগলে রাখবো জীবন দিয়ে। খবরদার তুমি তোমার আপুর এমন আবদার এড়িয়ে যাবে। আমি মাথা নাড়লাম। কোনো জবাব না পেয়ে উনি ধমকে আবার বললেন, কি তুমি পারবে আমাকে ছেড়ে দিতে? আমি এবার ওনার দিকে তাকিয়ে কেঁদে ফেললাম। মাথা নেড়ে বললাম, না। চাপা হাসিতে আমাকে বুকে টেনে নিলেন। আসলেই আমি পারবো না। এই পবিত্র মিল বড় অদ্ভুত, একদিনে কারো প্রতি খুব বেশি দুর্বল করে দিতে জানে। আর আমার বাবার মতোই এই মানুষটা হুটহাট কেমন যেন রেগে যান, আবার ঠিক হয়ে বড্ড বেশি ভালোবাসেন। এরপর আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম। রাতে মা ডাকছিল ওনাকে নিয়ে খেতে যাওয়ার জন্য। আমি বের হয়ে প্রথম আপুর কাছে গেলাম, দেখলাম আপু ঘুমাচ্ছে। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, আপুকে ডাকবো নাকি পরে উঠে খাবে? আমার স্বামী বলল, পরে খাবে না হয়, এখন আর ডেকো না, বেচারা পরিশ্রান্ত। আমার মা আর চোখে একবার আমার স্বামীকে দেখলো। আসলে এমনটাই স্বাভাবিক, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সামনে দিয়ে ছোট বোনকে নিয়ে লোকটা ঘোরাঘুরি করছে, আবার ঠিক করে বড় বোনের সাথেও কথা বলছে। কিন্তু মা কিছু না বলে আমাদেরকে খাবার এগিয়ে দিল। বাবাও বসলো।
কিন্তু আপুকে কেউ ডাকলো না। উল্টো বাবা এক তাজ্জব কথা বলে বসলো, সেটা হলো, ওকে ডেকো না তোমরা, ওর ঘুম ভালো মতো হলে আমি ওকে খাওয়াবো। এই রিখিয়ার মা, তুমি মেয়ের পাশে ঘুমাবে আজকে, ও জাগলে আমাকে বলো, আমি খাইয়ে দিব। আমি আমার মা আর স্বামীর দিকে বড় চোখ করে তাকাচ্ছিলাম। ওনারাও অবাক। মা তো একেবারে বোকা হয়ে আছে। বাবা আমাদেরকে জীবনেও খাইয়ে দেয়নি, আজকে কিনা এমন অপরাধ করা আমার আপুকে খাওয়াবে বলছে। মা মেয়ের জামাইয়ের সামনে সম্পূর্ণই নীরব থাকলো। আমরা সুন্দর মতো খেয়ে রুমে চলে গেলাম। পরের দিন ভোর 5টায় আমাদের রুমের দরজায় কেউ ঠক ঠক করে আওয়াজ করলো। ঘুমন্ত অবস্থায় প্রথম শব্দটা এড়িয়ে গেলাম। 10 মিনিট পরে আবারও আওয়াজ এলো। এভাবে পরপর অনেকবার দরজায় কেউ ধাক্কা ছিল, কিন্তু আমি আলসেমি করে উঠিনি। এরপর খেয়াল করি ভোরের আলো ফুটে উঠেছে, রুমে রোদের আঁচ লাগছে। এখন আর শব্দটা শুনতে পাচ্ছি না। আমি খেয়াল করলাম উনি একদম ঘুমে। প্রথম ভাবলাম জাগে জিজ্ঞাসা করব যে আওয়াজটা শুনছিল কিনা, পরে আবার ঘুমে ব্যাঘাত ঘটবে ভেবে জিজ্ঞাসা করলাম না। আমি উঠে ফ্রেশ হয়ে দরজা খুললাম। আপুর রুমে বেশ শোরগোল। রাতে মানুষদের তাড়িয়ে দরজা বন্ধ করে দিলেও এখন কাউকে আটকাতে পারেনি, কেননা এখন আলাদা আলাদা করে কাছের লোকজন আপুকে দেখতে আসতেছে। মানা করলেও সমস্যা। রাতে তো অনেকে একসাথে ছিল, সবাইকে বাবা একসাথে বাড়ি যেতে বলছে, কেউ কিছু মনে করেনি। আমি দেখলাম আপু খাটের উপর চুপচাপ বসে আছে। মহিলা এক একজন ভিতরে আসছে আর আপুর দিকে একসাথে অনেকক্ষণ মূর্তির মতো তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বেরিয়ে যাচ্ছে। আমাকে দেখে আপু নড়ে চড়ে বসলো। আমি পাশে বসার পরেই আপু কেমন করে যেন তাকিয়ে বলল, সবাইকে এখান থেকে যেতে বল, আমার ভালো লাগছে না। আমি সামনের 4জন প্রতিবেশীর দিকে তাকাতেই ওনারা বের হয়ে গেলেন। আপু দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, তুই প্লিজ আমার অনুরোধ রাখ, তুই আমার হবু জামাইকে আবার আমাকে ফিরিয়ে দে। বাবাকে বল ওনারা আমার জন্য যেই ছেলে পছন্দ করেছিল, যাকে বিয়ে করব না বলে পালিয়ে গেছিলাম, আমি তাকেই বিয়ে করব। আমি আপুর হাতটা ছিটকে সরিয়ে কয়েক হাত দূরে সরে গেলাম। আপু আবার এগিয়ে আসতে চাইলে আমি বলে উঠলাম, একদম এমন কথা বলবে না। আপু আবারও করুণ স্বরে বলল, প্লিজ বোন আমার। আমি চিৎকার করে বললাম, চুপ করো বলছি, আবার বললে আমি তোমাকে বোন বলে অস্বীকার করব। আপু চোখ লাল করে বলল, তাই না? ওকে, আমিও দেখে নেব, তোকে সুখে থাকতে দিব না দেখে নিস, আর তুই কখনোই সুখী হবি না। আমি মুখ ফিরিয়ে চলে আসার আগে বললাম, সুখ দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, তুমি নও। তুমি হলে তোমার শান্তি তুমি খুঁজে নিতে ভুল করতে না। যাই হোক, আজকে সকালে তুমি যে কাণ্ডটা দরজার উপর করেছো, অন্য বোন হলে খবর ছিল, শুধু বড় বোন বলে কিছু বললাম না বলেই আমি বেরিয়ে গেলাম। রুমে গিয়ে অনেকক্ষণ মন খারাপ করে বসে রইলাম। আমার ঘরে যদি আমার শত্রু তৈরি হয় কি করে হবে? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করতে চাইনি, বাবা আমাকে বিয়ে দিয়েছে। দিয়েছে মানে দিয়েছে। বিয়ে জীবনে একবারই সুন্দর, সেটা যেভাবেই হোক না কেন। এদিকে বাবা আমার চেয়ে আপুর তদারকি বেশি করছে, বারবার এসে খোঁজ নিচ্ছে, কি খাবে কি খাবে না জিজ্ঞাসা করছে। এসব কিছু আমাদের সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সকালের খাবার দাবারের পরে আমরা সবাই একসাথে বসেছিলাম। আপুর রুমে ছিল। আমার স্বামী আমার মার সাথে বসে কথা বলছিল। হঠাৎ করে আপু ওই রুম থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তিথিয়া তিথিয়া, ইমরান আমাকে টেক্সট করেছে। ও বলছে ওকে নাকি কেউ এমন আচরণ করতে বাধ্য করেছে, আর ওই চুরি ছিনতাইও নাকি সে করেনি। আমার মা বসা থেকে উঠে গেল। আপুর এমন কথা সবার সামনে বলার সাহস দেখে মা একটু বেশি অবাক হয়ে গেছে, সাথে রক্তলাল চোখের নিক্ষিপ্ত দৃষ্টি। কিন্তু কিছু বলার আগেই বাবার আগমন। হাসতে হাসতে উনি আমাদের দিকে এগিয়ে আসছেন। বাবার হাসি আমার কাছে অদ্ভুত ঠেকছে। শুধু আমার কাছে না, সবাই বাবার কার্যকলাপে আশ্চর্য হচ্ছে। মা তো বাবাকে চিনতেই পারছে না। 1-2 বছর ধরে তো আর ওনাকে চিনে না। বহু বছর ধরে সংসারে আছে, আর এত বছর পর ওনার হঠাৎ এমন বদলে যাওয়াটা দেখে অবাক হওয়াটাই এখানে স্বাভাবিক। আপু বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমরা ভাবছি বাবা এসে কোনো অজানা কিছু জানাবে, কিন্তু বাবা হাসতে হাসতে বলল, আরে আমার বোকা মেয়ে, এইটুকু বোঝে না যে ছেলেটা একবার ঠকিয়ে মজা পেয়ে গেছে, সুযোগটা আবার নিতে চাচ্ছে। আসলে মেয়েটার মাথায় কিছু নেই, ওই ছেলেটা খুব খারাপ।
তোমাকে সহজ সরল পেয়ে যা ইচ্ছে করছে, আর এখনও সেই চেষ্টা অব্যাহত রেখেছে। আমি হতাশ হয়ে বাবার দিকে চোখ ফেরালাম। ভেবেছিলাম বাবার হাসির পিছনে না জানি কী কারণ আছে। আপুও বোধহয় সেটাই ভেবেছিল। কিন্তু বাবার এমন কথা শুনে আপু বলল, বাবা, আপনি কিছু জানেন না। আমি ওকে চিনতাম, শুধু সেদিনের আচরণটাই অচেনা ছিল। কিন্তু এখন এমন মেসেজ দেখে মনে হচ্ছে আসলে সে ইচ্ছে করে করেনি। কেউ এর পিছনে রয়েছে যে তাকে ফাঁসাতে চাচ্ছে। বাবা হাসির মধ্যে হঠাৎ কেমন যেন রুক্ষ মূর্তি ধারণ করলেন, তবুও যথেষ্ট নিয়ন্ত্রণ করে গড়গড় শব্দে বললেন, ওই ছেলে ইচ্ছে করেই করেছে। আমি একবার বলেছি না রিখিয়া? আর তোমার সব দামি জিনিসপত্র ছিনতাই করেছে। কত টাকার গয়না নিয়েছে ধারণা আছে তোমার? তুমি তো ওসব নিয়ে পালালে, সেই জন্য তিথিয়া কিচ্ছু পায়নি। আর তুমিও হজম করতে পারলে না। কে নিল ওইসব? হা হা, যাক সেসব কথা। শুনো, একদম এসবে কান দিবে না মা। ওই ছেলেটা প্রতারক, তোমাকে বাজেভাবে আবার ফাঁদে ফেলার চেষ্টা করছে। জীবন আর সম্মান নিয়ে ফিরেছো, এটাই অনেক। আর ওই দিকে যেও না। আপু যেন বাবার যুক্তিগুলো বুঝলো, একদম নরম হয়ে গেছে। আসলেই বাবার কথা আমার যথার্থ মনে হচ্ছে। ছেলেটা হয়তো আবারও সেম কাজটা করতে চাচ্ছে। আর না হলে কি থাকতে পারে এসবের পিছনে? আমাদের কাছের কোনো মানুষের হাত কে হতে পারে? বাবা কি সব কিছু জানে? আসলে আমার ছোট্ট মাথাতে আপুর বিষয়টা ধরছে না। খুব কঠিন সমীকরণ। বাবা আপুকে বুঝিয়ে চলে গেছে। আপু কতক্ষণ আমার স্বামীর দিকে তাকিয়ে বের হয়ে গেল। আমার স্বামীও আমাকে ইশারা করলো রুমে যেতে। মাও চুপচাপ। আমরা আমাদের রুমে আসলাম। রুমে আসতেই আমার স্বামী বলে উঠলেন, ওই মেয়েটা শুধু জিতে থাকতে চায়। ওই দিকে পায়নি বলে আমাকে পাওয়ার আকুলতা তার। আবার ওই দিকে একটু আস্থা পেতেই আবার উল্টে গেল। তার মাথায় কি সমস্যা আছে? আমি মলিন মুখে জবাব দিলাম, না আপু এমন ছিল না। সব সময় খুব ভেবেচিন্তে কাজ করতো। কিন্তু এমন কেন হয়ে গেল আমি জানি না। আর বাবা কেন এমন করছে তা একেবারে বুঝতে পারছি না। সেদিন বিকেলে আমার স্বামী চাইলো নিজের বাড়ি ফিরে যাবে, এখানে আর অবস্থান করবে না। কিন্তু বাবা বারণ করলো। পরের দিন নাকি জরুরি কিছু আছে, তাও যেই সেই অনুরোধ না। হাতে ধরে অনুরোধ করেছে বাবার কথা যেন রক্ষা করে। বাবার কথা উনি ফেলতে পারলেন না, তাই থেকে গেলেন। কিন্তু সেদিন আমরা দুজনের মধ্যে কেউই আপুর সামনাসামনি হলাম না। আবার জানি আমাকে কি বলে বসে। আমি ওনাকে দূরে দূরে থাকতে বলি। আপুর এমনিতেই সাহস ঢের বেড়ে গেছে, উল্টাপাল্টা কিছু করে ওনাকে বদনাম দিয়েও বসতে পারে। পরের দিন সকালে দরজার মধ্যে কোনো আওয়াজ হয়নি। অনেক বেলা করেই জেগেছিলাম। ওনাকে চা দেওয়ার জন্য দরজা খোলার পরে দেখলাম মা, বাবা সহ বাড়ির সকল লোকজন বেশ কাজে মগ্ন। বাবাও খুব তাড়াহুড়ো করে এদিক ওদিক ছুটছে আর মাকে এটা ওটা করতে বলছে। আমি জিজ্ঞাসা করলাম, আমাদেরকে এত বলে রাখলে, আর তোমরা কিনা সকালে পরিষ্কার ঘরকে আরও পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লে। কি কাজ সেটাই বললে না তোমরা? কেউ কি আসবে? বাবা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, দেখিস কে আসে। ধীর পায়ে আমার আপু এসে দাঁড়ালো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি জানো কে আসবে? আপু রোবটের মতো দাঁড়িয়ে হাত পা নড়াচড়া না করে আস্তে আস্তে জবাব দিল, পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে। এটা শুনে আমি লাফিয়ে উঠলাম। কি বলে এসব? এমন একটা কাণ্ডের রেশ না কাটতে পাত্রপক্ষ? আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা আসলেই? মা হেসে বলল, আসলেই। ওরা রিখিয়াকে অনেক পছন্দ করে। কলেজে যাওয়ার পথে নাকি ছেলেটা একদিন ওকে দেখেছিল, তারপর থেকেই। আমি প্রতিউত্তরে বললাম, এটা তো ভালো খবর, কিন্তু আমাদেরকে জানাওনি কেন? আর আপু কি এতে রাজি? বাবা আপুর দিকে তাকিয়ে হাসতে হাসতে জবাব দিল, রাজি না মানে? আমার মেয়ে আর কখনো আমার অবাধ্য হবে নাকি? অবশ্যই রিখিয়া রাজি, ছেলে ভালো। আপু আগের মতো স্থির অবস্থায় বলল, অনেক ভালো। ওদের বিরাট বিরাট ব্যবসা, বিশাল বড় পরিবার। কিন্তু আপুর মুখে হাসি নেই। কথাগুলো আপু বলছে নাকি অন্য কেউ ঠোঁট নাড়ানোর দিকে খেয়াল না করলে বোঝার উপায় নেই। আমি সংবাদটা আমার স্বামীকে দেওয়ার জন্য রুমে ছুটে গেলাম। গিয়ে দেখে উনি ফোন ঘাঁটছেন। আমাকে দেখে বলল, খালি হাতে কেন? আমার চা কোথায়? আমি উৎসুক চেহারায় বললাম, শুনুন কি হয়েছে। আজকে নাকি আপুকে দেখতে আসবে এক বড়লোক পরিবার থেকে। ব্রুকুসকে উনি বলে উঠলেন, ভালোই তো। আমি আবার বললাম, আরে আমার যেন কেমন লাগছে। আপুর ভাব ভঙ্গিমা অদ্ভুত। বাবা তো খুব খুশি, এবার মাও খুশি। কিন্তু এমন একটা পরিস্থিতিতে
বিয়ের সম্বন্ধ আসাটা কেমন না? উনি ফোন রেখে বললেন, আরে তোমার আপু তো ছেলেটাকে বিয়ে করে পরবর্তীতে প্রতারিত হয়নি, তার আগেই ফিরে এসেছে। তাহলে এ তো অবাক হওয়ার কি আছে? এখনও সে অবিবাহিত। আমি ওনার পাশে বসলাম আর আমার দুই গালে হাত ঠেকিয়ে চিন্তার সাথে বললাম, সেটা আমরা বুঝবো, কিন্তু পাত্রপক্ষ বুঝবে এটা একটু বেশি ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, বিয়েটা হলেই আমি বাঁচি, আর আপনাকে নিয়ে আমার চিন্তা হবে না। উনি হাসলেন। আমিও আস্তে আস্তে উঠে চলে গেলাম, যে কাজটা করতে গিয়েও মাঝপথে ফিরে এসেছি। দুপুর 12টার দিকে পাত্রপক্ষ আসলো, সাথে প্রায় 10-15 জন। আমাদের বাড়িতে সেই অনুযায়ী খাবারের আয়োজনও করা হয়েছে। ওদের সাথে কাজীও উপস্থিত। আপুকে সামনে আসার পরে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তারা বলল বিয়ে পড়িয়ে ফেলবে। সবাই অবাক হলেও বাবা অবাক হয়নি, উল্টো সুন্দর করে বললেন, ঠিক আছে, আমি প্রস্তুত। তখন আমি আমার মেয়ের জন্য যেই স্বর্ণ মজুত করেছিলাম এখন সেটাই দিব। আশা করি আপনারা আপত্তি করবেন না। আপনারা কিছু চাননি, তবু এটা আমার তরফ থেকে। তারা এতে সম্মতি দিল। আর বাবা মাকে বলল, আলমারির ড্রয়ার থেকে গয়নার বক্সটা নিয়ে আসো। মার প্রশ্ন থাকা সত্ত্বেও এত মানুষের সামনে নিজেকে সামলালো। আমারও প্রশ্ন, বাবা আবার গয়না কোথায় পেল? এদিকে মা গিয়ে দ্রুত গয়নার বক্স নিয়ে ফিরে এসেছে। এসে কাঁপা কাঁপা হাতে বাবার দিকে তাকিয়ে কিছু ইশারা করছে। বাবা মাকে এড়িয়ে গিয়ে বক্সটা খুলে বললেন, আমি জানি আপনারা আমার মেয়েকে গয়নায় মুড়িয়ে রাখবেন, তবু আমার পক্ষ থেকে এটা উপহার হিসেবে দিলাম। ছোট মেয়ের জন্য শীঘ্রই ব্যবস্থা করব। আমি উকি দিয়ে গয়নার বক্সে তাকাতেই চমকে গেলাম। এই গয়না তো ছিনতাই হয়ে গিয়েছিল। আপুও বাবার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে আছে, আর মা তো সেই তখন থেকেই বোকার মতো দাঁড়িয়ে বাবাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছে। চেহারাটা চিন্তার ভাঁজে লুটোপুটি খাচ্ছে।